আজকের ক্লাসটা ইগনোর মাস্টার্স ইন অ্যানথ্রোপোলজি তার একটা ইন্ট্রোডাকশন ক্লাস এখানে আমরা বলতে যাচ্ছি। আগে আমরা প্রথমে দেখে নিই যে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কি। সো অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা বলতে অ্যানথ্রোপোলজি হচ্ছে আমরা প্রথম যে কথাটা শুনেছিলাম সেটা হচ্ছে নৃতত্ত্ব বলে। সেটা আমরা ছোটবেলাতে সবাই খুব কম বেশি পরিচিত। হিস্ট্রিতে একটা শব্দ ছিল যে নৃতত্ত্ববিদ ভিনসেন্ট স্মিথ বলেছিলেন যে ভারতবর্ষকে না একটা নৃতত্ত্বের জাদুঘর। সেখান থেকে আমরা এই নৃতত্ত্ব কথাটির সাথে অনেকেই কম বেশি পরিচিত। তো আমরা দেখে নিই এখন যে এই যে অ্যানথ্রোপোলজি কথাটা বলা হচ্ছে এটা কি নিয়ে কাজ করে। সবাইয়ের কাছে, বেশিরভাগ লোকের কাছে, যেহেতু এটা এইচএস লেভেলে খুব কম স্কুলে আছে, সেই জন্য সবাই যে খুব বেশি পরিচিত এই সাবজেক্টটার সাথে সেটা নয়। কিন্তু যখন আমরা জানবো বা আস্তে আস্তে যখন আমরা এই সাবজেক্টটার ভিতরে ঢুকবো তখন বুঝতে পারবো এটা আর কিছুই না, এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন বিষয়গুলো মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়ে এসছি বা গ্র্যাজুয়েশন লেভেলে, তার কোনো না কোনোটার সাথে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু রিলেটেড। সেই জন্য অ্যানথ্রোপোলজির ডিগ্রি হিসাবে অনেক ইউনিভার্সিটি কি করে, একে সায়েন্স এমএসসি ডিগ্রি দেয়, আবার কোনো কোনো ইউনিভার্সিটি কি হচ্ছে ওকে মাস্টার্স অফ আর্টসের ডিগ্রি দেয়। যাই হোক না কেন, তার পিছনে মেন কথাই হলো কি না, আমরা যখন দেখবো অ্যানথ্রোপোলজি এই কথাটা দুটো গ্রিক শব্দের সমন্বয়। একটা হচ্ছে কি না অ্যানথ্রোপস অর্থাৎ মানুষ, আর লগে মিন্স বিজ্ঞান। অর্থাৎ অ্যানথ্রোপোলজি খুব ছোট করে যদি আমরা বলতে চাই যে এটা কি, তখন আমরা কি বলবো না বিজ্ঞানের যে শাখায় মানুষের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয় তাকেই আমরা কি বলি না নৃবিজ্ঞান। তাহলে মানুষ হচ্ছে এমন একটা জীব যার কিনা কি আছে, অন্য যে পশুরা রয়েছে বা জীব জগৎ রয়েছে তার থেকে কোথাও আমাদের স্থান কিন্তু আলাদা। তো আমরা দেখতে পাই যে আমরা ছোটবেলায় কি পড়েছিলাম না বিজ্ঞানে, আমরা কিছু ক্লাসিফিকেশন পড়েছিলাম, সিস্টেমেটিক ক্লাসিফিকেশন, যেখানে কি ছিল, অর্ডার ছিল, ক্লাস ছিল। আমরা পড়েছিলাম 5 কিংডম ক্লাসিফিকেশন বলে আমাদের একটা চ্যাপ্টারই ছিল। তো সেই যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে কি দেখেছি আমরা, তার মধ্যে কিছু ভাগ রয়েছে কি না অর্ডার। সেই অর্ডারের একদম যে সর্বশেষ অর্ডার, তার মধ্যে কি পড়ি আমরা, মানুষ পড়ি, এবং সেই অর্ডারটার নাম কি না প্রাইমেট। সো এই প্রাইমেট, এই যে অর্ডারটা, এর মধ্যে আমাদের কি আছে, এর মধ্যে কিন্তু আমাদের দুটো জিনিস আছে। একটা হচ্ছে কি বন মানুষ বলে যাদেরকে বলি তারা আছে, আর আছে কি না বানর প্রজাতি, আর তার সাথে সাথে মানুষরা তো রয়েছেই। তাহলে দেখা যাচ্ছে এই যে মানুষ, এর সাথে রাখা হয়েছে এখানে না বাঁদর গোষ্ঠীকে রাখা হয়েছে আর বন মানুষদের রাখা হয়েছে। তাহলে তাদের সাথে আমাদের রাখা হয়েছে কেন? তাহলে দেখবো যে প্রচুর প্রচুর বছর আগে আমরা ওই যে বানর গোষ্ঠী, সেখান থেকেই আমরা কি হয়েছি না উদ্ভব হয়েছি। অর্থাৎ এখানে যারাই আছে তাদের সাথে আমাদের কিছু মিল রয়েছে, আর অবশ্যই কিছু অমিলও রয়েছে, যার জন্য আমরা কি করেছি, আমাদের একটা সেপারেট ফ্যামিলি বা পরিবারের মধ্যে রাখা হয়েছে, যার নাম কি না হোমিনয়েডিয়া। তাহলে দেখা যাচ্ছে এই যে মানুষ, তার মানে এই মানুষের যে পরিবর্তন হয়েছে বা অভিব্যক্তি হয়েছে, এই যে জিনিসটা, সেটা হতে গেলে শুধুমাত্র কি না তার বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক যে চেঞ্জেসগুলো সেগুলোই যে শুধু এসছে তা না, তার মধ্যে কি এসছে না কিছু কালচার বা সংস্কৃতিগত পরিবর্তন এসছে। এখানেই অন্যান্যদের সাথে, জীবজগতের অন্যান্য সমস্ত লোকদের সাথে আমাদের পার্থক্য কোথায় না মানুষই একমাত্র জীব যার কি আছে, সংস্কৃতি আছে। অর্থাৎ আরো সহজভাবে বোঝাতে গেলে
আমরা দেখছি কি যদি আমরা এখানে একটা পোলার বিয়ার, মেরু ভাল্লুক, তাকে যদি আমি এনে ভারতবর্ষে রাখতে চাই, ও দুদিনেই কি হয়ে যাবে, মরে যাবে। কারণ কি না, ওর এনভায়রনমেন্ট, ওর পরিবেশটা কি হচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। ও সেই চেঞ্জিং পরিবেশে ও কি করতে পারছে না, খাপ খাওয়াতে পারছে না। কিন্তু মানুষ, সেই জন্যই আমরা কি করি না, ডিস্ট্রিবিউশন বা কোথায় কোথায় ছড়িয়ে আছে যদি বলি, তাহলে প্রাণীদের প্রত্যেকেরই কি আছে না, একটা প্লেস রয়েছে যে জায়গাটায় তারা কি না সীমাবদ্ধ। কিন্তু মানুষের ডিস্ট্রিবিউশনকে আমরা বলি না। আমরা কি না মেরু প্রদেশেও যেমন থাকতে পারি, ঠিক তেমনি ভাবে নিরক্ষীয় অঞ্চলেও আমরা থাকতে পারি, তাই না? সো এর জন্য আমাদের কি দরকার হয়েছে, হঠাৎ করে এই ধরুন আপনাদের আমি যদি কাউকে বলি যে এক্ষুনি আপনারা কোথায় চলে যান না, গ্রিনল্যান্ডে গিয়ে থাকতে চান, কদিনের জন্য ঘুরতে যান, তো সেইখানে আমরা কি করব, এমন কিছু লাগেজ ক্যারি করব যেটা আমাকে কি করবে, ওই পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করবে, বা ওই ধরনের খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত হব যাতে ওই ধরনের শরীরটা আমাদের কি থাকে না, গরম থাকে। তাহলে এই যে ফুড বা এই যে ড্রেস বা আমাদের হাউস টাইপ, এগুলো কি করছি, এগুলো দিয়ে আমরা এক্সট্রিম যে কোনো এনভায়রনমেন্ট, যে কোনো পরিবেশে নিজেকে কি করছি না, খাপ খাইয়ে নিচ্ছি। তাহলে এই যে পরিবেশকে নিজের মতো করে তৈরি করে নেওয়া, এটাই হচ্ছে কি না কালচার বা সংস্কৃতি। তাহলে আমরা দেখছি কি না, সংস্কৃতিও আমাদেরকে বিভিন্ন পরিবেশে অ্যাডপ্ট করতে বা অভিযোজিত হতে সাহায্য করছে। সেই জন্য আমাদের কি হচ্ছে, আমরা যদি বলি যে আমাদের পরিচয় কি, তাহলে আমরা বলি কি না, আমরা এই বংশের সন্তান, বা আমাদের বাবা মা এই ফ্যামিলি, এই পরিবারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত। বা আমরা অন্যভাবেও বলতে পারি যে আমরা হচ্ছে কি না জীব জগতে সর্বশেষ যে বর্গ আছে, সেই বর্গের একটি প্রাণী, সেটাও আমাদের কি হচ্ছে না, আইডেন্টিফাই করছে। তাহলে মানুষ একমাত্র তারই কি আছে, একটা দুটো পজিশন আছে। একটা হচ্ছে কি না অ্যানিমাল কিংডম বা প্রাণীর আছে তার অবস্থান, অন্যদিকে কি না মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, তাই জন্য কি না সমাজের মধ্যেও তার একটা অবস্থান আছে। তাহলে মানুষকে আমরা কি করতে পারি না, দুটো দিক থেকে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ মানুষের একটা দিক যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আর একটা দিককে কিন্তু ভালোভাবে জানা সম্ভব নয়। এখানেই হচ্ছে কি অ্যানথ্রোপোলজির ইউনিকনেস। অন্যান্য অনেক সাবজেক্ট আছে, অনেক বিষয় আছে যারা কি করে না মানুষকে নিয়ে কাজ করে, কিন্তু অ্যানথ্রোপোলজি কি করে না এই দুটো অ্যাসপেক্ট, অর্থাৎ তার বায়োলজিক্যাল অ্যাসপেক্ট আর তার কালচারাল অ্যাসপেক্ট, দুটোকে নিয়েই আমরা কি করি না ডিল করি। তাই জন্য এর অ্যাপ্রোচটাকে আমরা কি বলি, হোলিস্টিক অ্যাপ্রোচ। সর্বতোভাবে কি করছি, আমরা জানছি, মানুষকে জানছি। একটা জিনিস, এই সাবজেক্টটা দেখা যায় কি না ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস ও অপশনাল সাবজেক্ট হিসাবে প্রচুর মানুষ চুজ করেন। তো কেন করেন, কারণ এই সাবজেক্টটা, এই বিষয়টা এমনই একটা বিষয় যেটা কিন্তু আমরা যখন পড়বো তখন আমাদের মনে হবে না আমরা নতুন কিছু পড়ছি, আমাদের মনে হবে চারপাশে আমাদের যা আছে সেগুলোকে কি করছে, ও বিজ্ঞান ভিত্তিক আলোচনা করছি। আর কি না আমরা যখনই অন্য প্রাণী বা অন্য প্লান্ট, গাছপালা এগুলো সম্পর্কে জানতে গেলে অতটা ইন্টারেস্ট নাও আসতে পারে, কিন্তু যখন নিজের সম্পর্কে জানছি, আমিও তো মানুষ, আমার সম্পর্কে আমি জানছি, তখন কি করতে পারি, আমি আমার সাবজেক্টটা আমার নিজের সঙ্গে অনেক একাত্ম হয়ে যায়। আর আরেকটাও কথা, সেটা কি না এই অ্যানথ্রোপোলজি, এই নৃতত্ত্বের মধ্যে কি আছে না, যারা অঙ্ক ভয় পায়, মনে হচ্ছে কি না এটা তো একটা সায়েন্স সাবজেক্ট, তার মানে কি আছে, কিছু তো অঙ্ক আছে, বা আমি যে পিওরের যে কেমিস্ট্রি ফিজিক্স এগুলো পড়তে ভয় পাচ্ছিলাম, এগুলোও আছে আমার, তাহলে আমি এটা পড়বো না। কিন্তু এই সাবজেক্টটা তো শুধু তাই না, এর মধ্যে কি আছে, আমাদের পরিবার, আমাদের বিবাহ, আমাদের ধর্ম, এই সমস্ত কিছু সম্পর্কেও আমরা জানতে পারি, যেগুলো কিভাবে এসছে, কত ধরনের পৃথিবীতে, আমরা পৃথিবীতে বলবো না, ভারতবর্ষে বা পৃথিবীতেও আমরা দেখতে পাচ্ছি।
এর টাইপস কি আছে, বা এই জিনিসগুলো এখনো অবধি রয়ে গেছে এই ইনস্টিটিউশনগুলো। কেন রয়েছে? কারণ আমরা জানি কি না, ল্যামার্ক অনেকদিন আগে কি বলে গেছিলেন না, যে জিনিসটা আমরা ইউজ করব না, ব্যবহার করব না, সেটা কি হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আর যে জিনিসটা আমরা ব্যবহার করব সে জিনিসটাই কি হচ্ছে না, টিকে থাকে। তাহলে এই ইনস্টিটিউশনগুলো, পরিবার, বিবাহ, ধর্ম, এগুলো তো এখনো টিকে আছে, তাই না? তাহলে এগুলোর কি আছে না, নিশ্চয়ই কোনো কার্যকারিতা আছে, যেটা অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তাহলে এই জিনিসগুলো, সেইগুলো আমরা কি করতে পারি, জানতে পারি। আর একটা জিনিস কি না, আমাদের ধরা যাক যে এই ঘরটার মধ্যে, একটা বাড়ির মধ্যে, প্রত্যেকটা বাড়িকে আমি কি করছি, বা স্কুলকে আমি কি করছি, নাম্বার দিচ্ছি নিটনেসের ওপর, ক্লিননেসের ওপরে। একটা স্কুলে গেলাম, দেখলাম কি সমস্ত ঝকঝক করছে, তকতক করছে সমস্ত, কিন্তু একটা ঘরে দেখলাম কি না, সমস্ত কিছু ডাম্প করে রাখা আছে। তাহলেই আমি দেখলাম কি যে ওকে ওই ক্লিনলিনেস বা নিটনেসে আমি যে নাম্বারটা দিতে যাচ্ছিলাম 10 to 10, সেটা আমি আর দিতে পারছি না, কারণ ওর একটা জায়গা কি আছে না, ঠিক করে গোছানো নেই। সেখানে কি হয়ে যাচ্ছে, আমার মার্কসটা কমে যাচ্ছে। তাহলে আমাদের সমাজেও কি আছে না, কিছু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যে জনগোষ্ঠীরা কি হচ্ছে না, শিক্ষার আলো বলি বা অর্থনৈতিক আলো বলি, সেগুলোকে ওদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না বা পাচ্ছে না। তাই জন্যই তারা কি আছে, আমাদের যে মেন স্ট্রিম যে পপুলেশন, যে জনসংখ্যা, তার থেকে অনেকটা পিছিয়ে আছে। সেটা তাদের লিটারেসি রেটে বলা, পভার্টি লাইনে বলে, সব কিছুতেই তারা কি আছে না, পিছিয়ে আছে। তাহলে এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এটাকে যদি আমাদের মূল স্রোতে, বা এটাকে নিয়েই তো আমাদের ভারতবর্ষ, তাহলে এই ভারতবর্ষের যদি ওভারঅল উন্নতি আমরা করতে চাই, তাহলে এদের দিকেও আমাদের কি দিতে হবে না, স্পেশাল যত্ন নিতে হবে। সেটা করতে গেলে আমি বললাম যে না, আমার দরকার কি না, এই জনগোষ্ঠীটাকে আমি ডেভেলপ করব, এমন একটা প্রোগ্রাম তাদের উপর চাপিয়ে দিলাম যেটা তারা ইউজ করে না, বা তারা পারে না, সেই জিনিসটাকে নিতে পারছে না। তাহলে তার আগে আমাকে জানতে হবে কি না, তাদের আচার আচরণ বা তাদের সামাজিক যে পরিকাঠামো, সেগুলো সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে। নইলে আমি তাদের পক্ষে কোনো একটা উন্নতি বা স্কিম, যেগুলো প্ল্যানস নেওয়া হয়, সেগুলোকে যদি আমরা চাপিয়ে দিই, তাহলে সেটা ইনভ্যালিড একটা রেজাল্ট দেবে। তাহলে সেই জন্যই কি হয় না, তাদের জানাটা আমাদের খুব জরুরি। তো সেই কাজটা একমাত্র করে কি না, নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি, তাদেরকে জানা। এই হলো কি না, ওভারঅল আমি একটা বললাম যে অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব কাকে বলে। যখনই আমরা বলবো তখন তো কাউর না কাউর একটা, তিনি কি বলেছিলেন, সংজ্ঞা যেটাকে বলি, সেটা দিতে হয়। তাই হার্টসকোভিটসের ডেফিনেশনটা আজকে আমি দিয়েছি, যে একদম সিম্পল একটা ডেফিনেশন উনি দিয়েছিলেন। সেখানে বলেছিলেন কি না, অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ ম্যান অ্যান্ড হিজ ওয়ার্কস। মানে কি না, অ্যানথ্রোপোলজি হলো মানুষকে নিয়ে এবং মানুষের কাজকর্ম নিয়ে যে আমাদের জানতে শেখায়, ঠিক তেমনই একটা কি না সাবজেক্ট। এবার দেখি, এই যে প্রত্যেকটা যখন আমরা বিষয় পড়ি, তখন কি হয় না, তার নিজস্ব একটা পদ্ধতি আছে সেটা শিক্ষা নেওয়ার, বা যেহেতু এটা একটা বিজ্ঞান, সেই জন্য কি আছে, এর একটা প্রপার মেথোডোলজি আছে বা অ্যাপ্রোচ আছে। সো অ্যানথ্রোপোলজিরও ঠিক তেমন ভাবে আছে। এবার আমি একটা কথা বলে নিয়েছি যে হোলিস্টিক অ্যাপ্রোচ। হোলিস্টিক অ্যাপ্রোচ মানে কি না, আমরা মানুষকে সর্বতোভাবে জানার চেষ্টা করি, শুধু ওর জৈবিক দিকটা ভাবি না, ওর সাংস্কৃতিক দিকটাও আমরা কি না সমানভাবে গুরুত্ব দিয়ে বিচার করি। সো ধরা যাক যে কেন করি বা কি দরকার, আমরা দেখি কি না, বায়োলজিরও কতগুলো ল্যান্ডমার্ক আছে আমার।
আবার কালচারেরও কতগুলো কি আছে না ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক কি না বিশেষ কিছু অধ্যায়, বিশেষ কিছু বৈশিষ্ট্য। তো দেখা যাক, যদি সবাই আমরা কম বেশি আদিম মানুষের ছবি দেখেছি, তো আমরা জানতাম কি আদিম মানুষ কাঁচা মাংস খায়, তাই তো? তো আদিম মানুষ কাঁচা মাংস খেতে গেলে আমার কি দরকার হবে না চোয়াল, যেটা সেটা আমার অনেক বড় হতে হবে, বা ওই একটা শক্ত জিনিস ছিঁড়তে গেলে আমার যে দাঁতের সাইজ সেগুলো আমার কি হবে না বেশি হতে হবে। তাই জন্য যদি ওদের চেহারাগুলো দেখি, ওদের কেমন না চোয়ালটা, নিচের দিকের চোয়ালটা পার্টিকুলারলি সেটা অনেক বড়, দাঁতগুলো অনেক বড়। এবার সেটাকে ধরে রাখার জন্য ওদের যে ঘাড়ের দিকের যে মাংসপেশি আছে সেগুলোও কি হয় অনেকটা হেভি হয়, অনেক বেশি হয়। এবার আমরা সবাই কম বেশি পরিচিত, যখন আমরা 11, 12 বা 9, 10 স্কুলে যেতাম, ওই ভারী ভারী বইগুলো পিঠের মধ্যে চাপিয়ে নিয়ে, তখন আমাদের কি হতো, আমাদের মাথাটা অটোমেটিক কি হতো সামনের দিকে ঝুঁকে যেত। সো আদিম মানুষেরও ঠিক তাই হচ্ছে, ঘাড়ের দিকে মাসল বেশি থাকার জন্য ওরা কি হয়ে গেছে না সামনের দিকে ওদের হেডটা ঝুঁকে গেছে। এবার যখনই সামনের দিকে ঝুঁকে গেছে, ওদের তো ভর কেন্দ্র দুটো হয়ে গেছে, তাহলে ওই ভর কেন্দ্রের ব্যালেন্স পাওয়ার জন্য ওরা কি করেছে, দুটো হাতকে ওরা সামনে ফেলে দিয়েছে, ওটাকে ওরা কি করেছে না গমন অঙ্গ হিসাবে ব্যবহার করেছে, শুধু পা ছাড়া। তাই জন্য দেখবো কি না আদিম মানুষ কি ছিল না 4 পায়ে হাঁটতো। তো এই যে আমি বললাম মানুষকে জানতে গেলে আমার কি হবে না শুধু বায়োলজিক্যাল বা জৈবিক দিকটা আমার জানলে হবে না, আমাকে কি করতে হবে ওর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকেও জানতে হবে। তো এরপর দেখলাম আদিম মানুষ কি হলো না আস্তে আস্তে ব্রেনের ডেভেলপমেন্ট হলো। সো এই ব্রেনের ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওরা কি করলো বিভিন্ন জিনিস আবিষ্কার করতে শুরু করলো। সো প্রথম যে আবিষ্কারটা করলো সেটা হলো কি না আগুনের ব্যবহার। সো এই যে আগুনের ব্যবহার করলো তার ফলে ওরা কি হলো আর কাঁচা মাংস খেলো না, তাহলে সেগুলোকে নরম করতে শিখে গেল ওরা। আগুন ফায়ার একটা ইনভেন্ট করলো, তার ফলে কি হলো ওদের খাদ্যাভ্যাসটাও তফাৎ হয়ে গেল, যে হয়ে গেল জাস্ট রিভার্স ব্যাক করে গেল সবকিছু। দাঁতের সাইজ ছোট হয়ে গেল, চোয়ালটা সেটাও কি হয়ে গেল মডার্ন ফর্মে চলে এলো, ঘাড়ের দিকে অত মাসেলও দরকার হলো না, তার ফলে হেডটা কি হয়ে গেল পুরোপুরি স্ট্রেট হয়ে গেল। তাহলে তার ভর কেন্দ্র কি হলো একটাই হলো, তখন আর হাত দুটোকে তার ব্যালেন্স পাওয়ার জন্য গমনাঙ্গ হিসাবে আর ইউজ করার দরকার হলো না। তো তখন তারা কি করলো না ঋজু ভঙ্গিমা পেল এবং দ্বিপদ চলন পেল। বোঝানো গেল? তাহলে দেখো এখানে কিভাবে কি হচ্ছে সংস্কৃতি তার বায়োলজিটাকে চেঞ্জ করে দিল, আবার হাত দুটো ফ্রি হয়ে যাওয়ার জন্য তারা কি করলো, তারা অনেক জিনিসপত্র তৈরি করতে শিখে গেল, তাহলে সেগুলো কি হলো না তার সাংস্কৃতিক বিবর্তন হলো। তাহলে এইভাবে কখনো কালচার কখনো তার বায়োলজি, এই যে হিউম্যানের ইভলিউশন অর্থাৎ বানর গোষ্ঠী থেকে বন মানুষ, সেখান থেকে মানুষ আসতে কিন্তু সাহায্য করলো। তাই জন্য আমাদের যে ইভলিউশনটা সেটাকে আমরা কি বলি বায়ো কালচারাল ইভলিউশন। তাহলে এই জিনিসটার জন্যই আমাদের অ্যাপ্রোচটাকে না সবসময় হোলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ সবটাই কি না সবটার সাথে ইন্টারলিঙ্কড। আর একটা আমাদের দৃষ্টিভঙ্গি কি আছে কম্প্যারেটিভ অ্যাপ্রোচ। সো কম্প্যারেটিভ অ্যাপ্রোচ কি, যখনই আমরা কি করছি পাস্টের কারোর সাথে আমাদের নিজেদের তুলনা করছি, প্রাচীন মানুষের সাথে বর্তমান মানুষের তফাৎ কি হচ্ছে, তাহলে আমি কি করছি তুলনা করছি। আবার দেখছি কি না মানুষেও তো অনেক ভ্যারিয়েশন আছে, সেগুলোকেও আমরা কম্পেয়ার করছি, কেন সেই ভ্যারিয়েশনগুলো পার্থক্যগুলো সেগুলোকে আমরা জানার চেষ্টা করছি। বা অনেক সময় আমরা কি দেখছি রিজিওনাল ভ্যারিয়েশন রয়েছে, সেই জায়গাগুলো বা জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন রয়েছে, সেগুলোর পিছনে কারণগুলো খোঁজার চেষ্টা করছি। তাহলে সেই অ্যাপ্রোচটাকে আমরা কি বলছি কম্প্যারেটিভ অ্যাপ্রোচ। আর
অন্য সাবজেক্টের সাথে আমার সাবজেক্টের বা এই সাবজেক্টের তফাৎ কোথায়? না অন্য সাবজেক্টরা কি করে না অনেক বড় একটা লেভেলে, গ্রস লেভেলে একটা স্টাডি করে, কিন্তু আমরা কি করি অনেক ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত করে সেগুলোকে আমরা কি করি না জানার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি কি করব না ফিল্ডে নিয়ে যাব, একটা স্টুডেন্ট, গ্রুপ অফ স্টুডেন্ট, 100টা স্টুডেন্ট আছে, তার মধ্যে কি আছে না 90টা ছেলে রয়েছে আর 10টা মেয়ে রয়েছে। আমি এসে বললাম কি আমি আপনাদের ফিল্ডে নিয়ে যাব, তো একটাই সমস্যা সেখানে হচ্ছে কি না একটাই টয়লেট আছে এবং সেই টয়লেটটা কি আছে না বাইরে আছে, যেখানে আমি রাখবো সেই ক্যাম্পের অনেকটা বাইরে দূরে গিয়ে যেতে হবে, তাতে কোনো আপত্তি নেই তো? তখন কি হলো ওই যে বলে না ধনী ভোট, তো তাতে লোকজন কি হয়ে গেল যেহেতু মেল বেশি ওদের তো কোনো প্রবলেম নেই, তো ওরা সবাই মিলে বললো হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে আমি ভাবলাম কি না ঠিক আছে সবার ঠিক আছে, তা আমি নিয়ে চলে গেলাম, ওখানে গিয়ে ফেস করলাম কি না মেয়েদের ভীষণভাবে প্রবলেম হচ্ছে ওই 10টা মেয়ে। বাট আমি যদি কি কাজ করতাম না দুটো গ্রুপে ছোট ছোট গ্রুপে ভাগ করে আমি যদি ওদের জিজ্ঞাসা করতাম যে তোমাদের কি কোনো অসুবিধা আছে এই ব্যবস্থায়, তাহলে আমার কাছে কি হতো এই প্রবলেমটা এই অসুবিধাটার কথা সেটা আমার হাইলাইট হতো, তাহলে আমি বুঝতে পারতাম। এই জন্যই আমরাও কি করি ছোট ছোট কমিউনিটি স্টাডি করি, পুরো একটা কান্ট্রি বা পুরো একটা নেশন এই না। আমাদেরও কি আছে ইকোনমিক অ্যানথ্রোপোলজি বলে একটা পার্ট আছে, ইকোনমিও আছে সাবজেক্ট হিসাবে, সো তাদের সাথেও আমাদের এখানেই ডিফারেন্স। ওরা কি কথা বলে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি নিয়ে কথা বলে, ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কথা বলে, কিন্তু ওরা কখনো সাঁওতালদের ইকোনমি, লোধাদের ইকোনমি এই নিয়ে কিন্তু ওরা কথা বলে না। সেই কথাগুলো কারা বলি আমরা। তো সেগুলো কিসের জন্য দরকার না ডেভেলপমেন্টের জন্য, কোনো একটা প্ল্যান পার্টিকুলার একটা রিজিয়নে যদি আমি ফুলফিল করতে চাই, তার থেকে আমি রেজাল্ট পেতে চাই, তো সেটা জানার জন্য ছোট ছোট কমিউনিটি তাদের সুযোগ সুবিধা অসুবিধার কথা জানাটা খুব প্রয়োজন। তো আমরা কি করি মাইক্রো লেভেলে স্টাডি করি, এটাই আমাদের সাবজেক্টের কি না ইউনিকনেস। তো দেখা যাচ্ছে সমস্ত সাবজেক্ট আমাদের অ্যানথ্রোপোলজি নৃতত্ত্ব এই বিষয়টার সঙ্গে লোকজন পরিচিত নয় কেন না অন্যান্য বিষয় থেকে এটা অনেক নতুন। খুব এটা দেখা যাচ্ছে কি না যখন আমাদের এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে আমাদের মনে করা হয় কি না ভারতবর্ষে নৃতত্ত্বের শুরুয়াত হয়েছিল, কিন্তু অন্য সাবজেক্টগুলো যদি দেখো অনেক আগে আগে এসে গেছে, তাদের কথা লোকজন জানে, কিন্তু অ্যানথ্রোপোলজি এজ আ সেপারেট সাবজেক্ট এই সময় থেকে তার আত্মপ্রকাশ হতে শুরু করেছিল। এবার যখন শুরুতে ছিল তখন সবাই কিনা একমত, ধরা যাক সেই একই গল্প যে 100টা আমার স্টুডেন্ট আছে, তখন যদি আমি বলি যে একটা পিকনিকে নিয়ে যাবে এই ডেটে, সরি যদি আমার 10টা স্টুডেন্ট আছে আমি বললাম আমি একদিন পিকনিকে নিয়ে যাব এই একটা ডেটে, তাহলে সেখানে 10টা লোকের একমত হতে কিন্তু বেশি সময় লাগবে না, তাদের মোটামুটি ভাবে কি হবে একটা ডেট পেয়ে যাব। কিন্তু যেই মুহূর্তে এটা 100 জনে চলে গেল তখনই কি হবে আজকে এই প্রবলেম আজকে ওর প্রবলেম করতে করতে দেখা গেল কি না পিকনিকটাই ক্যান্সেল হয়ে গেল, কিছু করার নেই। তাহলে যত তার লোক সংখ্যা বাড়বে যত তার পরিচিতি বাড়বে তত তো কি হবে না কনফ্লিক্ট অ্যারোজ করবে। ঠিক তেমনি ভাবে অ্যানথ্রোপোলজির সাবজেক্টটাও যখন গ্রো করতে শুরু করলো তখন তার মধ্যেও কনফ্লিক্ট এসছে, ইটস নর্মাল। তখন তারা কি হয়ে গেল না মেজর 3টে গ্রুপে ডিভাইড হয়ে গেল, 3টে স্কুল অফ থটস, একটা হলো আমেরিকান, একটা ব্রিটিশ, একটা জার্মান, আরও পরবর্তীকালে আরও হয়েছিল, কিন্তু এই জাস্ট প্রিলিমিনারি স্টেজে এই 3টে ব্রাঞ্চে তারা ভাগ হয়ে গেল। সো দেখা যাক যখন তারা অ্যানথ্রোপোলজি যখনই কি হয়, আগে আমাদের একটা শরীর খারাপ হলো পেট ব্যথা হলো আমরা যে ডক্টরের কাছে আমাদের বাবা মা বা তার দাদু ঠাকুমারা গেছে তার কাছে যেত, হাত পা ভাঙলেও তার কাছে যেত, স্পেশালাইজেশনের গল্প কিন্তু ছিল না, ডাক্তার মানে ডাক্তার। কিন্তু যত কি হচ্ছে আরো ওয়ার্স্ট হচ্ছে, আরো লোকজন জানছে সে জিনিসটা, তত কি হচ্ছে স্পেশালাইজেশনের গল্প আসছে।
তখন অ্যানথ্রোপোলজির মধ্যে বা নৃতত্ত্বের মধ্যে সেম জিনিস। আমরা তখনই কি করলাম না, আমার ব্রাঞ্চিং করাটা জরুরি হয়ে পড়লো, কারণ একজনের পক্ষে সমস্ত জিনিসটা অত ডিপলি ঢোকা সম্ভব না। তখন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্টরা অ্যানথ্রোপোলজিকে কি করলো না, তিনটে ভাগে ভাগ করে দিল। একটাকে ওরা কি বললো না, জৈবিক নৃবিজ্ঞান বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটাকে বললো সাংস্কৃতিক নৃবিজ্ঞান বা কালচারাল অ্যানথ্রোপোলজি, আর একটা বললো প্রত্নতাত্ত্বিক নৃবিজ্ঞান বা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। কিন্তু পরবর্তীকালে আমেরিকান অ্যানথ্রোপোলজিস্টরা যখন এলো, তখন আমরা দেখছি কি না, তাকে ওরা চারটে ভাগে ভাগ করলো। একটাকে বললো কি না বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটাকে বললো কালচারাল অ্যানথ্রোপোলজি বা সোশ্যাল অ্যানথ্রোপোলজি, আর একটাকে বললো কি আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা এলো কি না লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। তাহলে এই চারটে ভাগে কি করলো, ওরা ভাগ করলো। এবার সমস্ত লোকজন কি হবে, একটা একমত হবে যে হ্যাঁ, আমাদের যদি পরীক্ষা প্রশ্ন আসে যে অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্বের ভাগ কটা, তখন তো আমরা একটা কিছু বলবো। তখন আমরা কার মতবাদ নিই না, ফ্রান্স বোয়েস, তিনি একজন কে ছিলেন আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট। সো তিনি কি করলেন, একটা 4-fold ক্লাসিফিকেশন দিলেন, চারটে ভাগে ভাগ করলেন। একটাকে বললেন কি না ফিজিক্যাল আর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটাকে বললেন সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, আর একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এই হলো কি না ভাগ। এবার আমরা মোটামুটি ভাবে মনে করা হচ্ছে, আমি ভাবছি যে কি হচ্ছে, একটা অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব সম্পর্কে একটা ধারণা আমরা দিতে পেরেছি। এবার দেখে নিই যে ইগনুতে, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, খুব ফেমাস একটা ইউনিভার্সিটি, সেখানে কি হয় সমস্ত কিছু, তার সিলেবাসটা, তার কন্টেন্ট, স্টাডি কন্টেন্ট ভীষণ ভীষণ রিচ। তো সেই জায়গাতে থেকে যদি কেউ মাস্টার্স পড়তে আসে, তাহলে তাকে কি করতে হবে, পড়তে হবে। একাডেমিক দিকটা আজকে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে এই যে মাস্টার্স কোর্সটা, তার কি আছে না, 2 ইয়ারে কমপ্লিট হয়, যেমন অন্যান্য ইউনিভার্সিটিতেও যা হয়, একটা ফার্স্ট ইয়ার আর একটা সেকেন্ড ইয়ার। দুটো ভাগে কি হয় না, এক্সাম হয় দুটো সেশনে, একটা জুন সেশন আর একটা ডিসেম্বর সেশন। সো যখন থেকে অ্যাডমিশন নেওয়া হয়, তার ঠিক 1 ইয়ার্সের মাথায় ফার্স্ট ইয়ারের এক্সামটা দেওয়া যায়। কারোর যদি মনে হয় যে না, সে প্রিপেয়ার হতে পারছে না ঠিক করে, তাহলে সে পরের যে জুনটা, সেখানে গিয়ে সেইগুলোকে কমপ্লিট করতে পারে, আর তার পরের ইয়ারে গিয়ে আর যে সেকেন্ড ইয়ারের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর এক্সাম দিতে হয়। তো ফার্স্ট ইয়ারের এক্সাম যে দেবে, তাতে কি আছে, তাতে কি আছে না, তাতে 4টে পেপার আছে, কম্পালসারি পেপার। এবার ইগনোর কি আছে না, 3টে জিনিসে ভাগ আছে। একটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট, যেহেতু এটা একটা কি না ডিস্টেন্স কোর্স, সেই জন্য কি হয় না, তাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু ম্যান্ডেটরি, সেটা না দিলে রেজাল্টটা কিন্তু কমপ্লিট দেখাবে না, এবং সেখানে পাস করাটাও জরুরি। তো এই অ্যাসাইনমেন্টটা কিছু কোয়েশ্চেন্স প্রত্যেকটা সেশনে কি করা হয়, আপলোড করা হয় প্রত্যেকটা পেপারের জন্য। সেই আনসার্সগুলো লিখে যাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে জমা করতে হয় একটা সার্টেন টাইমে। তারা সেগুলো সবকটাই কি হয় না, তাদের যে অনলাইন পোর্টাল আছে সেখানে তারা বলে দেন। এবার আমরা দেখি এই যে ফার্স্ট ইয়ার, এই ফার্স্ট ইয়ারে কি কি পেপার আছে। কি পেপার আছে না, ফার্স্ট ইয়ারটা হচ্ছে কি না 1001, সেখানে সেটাকে কি নিয়ে ডিল করে না, সোশ্যাল অ্যানথ্রোপোলজি। আমি যাচ্ছি যে এরপরে ওর মধ্যে কি আছে আমি বলছি। এই পেপারটা শুধুমাত্র কি হয়, অ্যাসাইনমেন্ট ছাড়া সেখানে শুধু থিওরি পেপারই হয়। থিওরি পেপার 100তে হয়, তাতে 5টা কোয়েশ্চেন্স আমাকে আনসার লিখতে হয়, 20 মার্কস ইচ। অপশন থাকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ থেকে 2টো আর গ্রুপ বি থেকে 2টো, আর একটা কোয়েশ্চেন তুমি যেখান থেকে ইচ্ছা লিখতে পারো। অপশন কিন্তু থাকে।
ঠিক আছে, 6টা 6টা 12টা অপশন থাকে, যার থেকে আমাকে কি করতে হয়, 5টা কোয়েশ্চেন চুজ করতে হয় এবং প্রত্যেকটারই ইকুয়াল মার্কস ক্যারি করে 20 করে, তাতেও পাসিং মার্কস কিন্তু 40। তো সোশ্যাল অ্যানথ্রোপোলজি বা 1001 পেপারটা হচ্ছে এই। এরপরে আসছি MANI 001। সেখানে কি আছে, সেটার নাম হচ্ছে রিসার্চ মেথোডোলজি। সো রিসার্চ মেথোডোলজি পেপারটায় দুটো পার্ট আছে। একটা পার্ট কি না, 100 মার্কসেরই থিওরি এক্সাম হবে, সেখানে ওই 5টা কোয়েশ্চেন্সে লিখতে হবে, কিন্তু সেখান থেকে 70% ডিডাক্ট করে আমার রেজাল্টে আসবে, মানে ফাইনাল রেজাল্টে অমনি করে আসে। আর 30 মার্কস রয়েছে কিসে, একটা প্রজেক্ট ওয়ার্কে। এই প্রজেক্ট ওয়ার্কটা এক্ষুনি আমরা বলছিলাম, আমরা বিভিন্ন ডেফিনেশন বা সংজ্ঞাতে দেখেছি কি না, এটা হচ্ছে কি না বিজ্ঞান ভিত্তিক আলোচনা। প্রত্যেকটা বিজ্ঞানের সাবজেক্টে কি আছে, একটা ল্যাবরেটরি আছে। সো আমাদের সাবজেক্টেরও একটা ল্যাবরেটরি আছে। এবার অন্যান্য সাবজেক্টে কি হচ্ছে, বটানি বা জুলজি, সেখানে কি হচ্ছে, অ্যানিমালসগুলোকে নিয়ে আসছে ল্যাবরেটরিতে, তারা টেস্ট করছে বা যা কিছু করছে, বা প্লান্টসগুলোকে ওখানেই ডিসেকশন হচ্ছে। কিন্তু আমরা মানুষকে যদি তাদের সম্পর্কে জানতে চাই, ওদেরকে ধরে আনবো, ধরে এনে বলবো চলো আমি তোমাদের উপর এক্সপেরিমেন্টস করবো, হয় না। আমাদের কি হয়, ওদের যে ন্যাচারাল সেটিং যেখানে ওরা থাকে সেখানেই আমরা যাই, গিয়ে ওদের থেকে কি হচ্ছে ওদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। সেই জন্য ফিল্ড ওয়ার্ক এটা হচ্ছে এসেনশিয়াল, আর সেটাও একটা ইউনিক ক্যারেক্টার অফ অ্যানথ্রোপোলজি। আমরা কি করি, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিই, ফার্স্ট হ্যান্ড একদম গিয়ে দেখে যা দেখছি তাই আমরা নিচ্ছি। তো সেই সমস্ত জিনিসের ওপরে কি আছে, একটা প্রজেক্ট ওয়ার্ক আছে, সেটা 30 মার্কসের হয়। তো তারও আমার কি আছে না, দুটো পার্ট আছে প্রজেক্টের। প্রথমে আমি যে টপিকটার উপরে চুজ করব লিখবো বলে বা জানবো বলে, সেটা সম্পর্কে একটা লিখে একটা সিনপসিস বলি, সেটাকে জমা করতে হয়। তারপর যদি দেখা যায় যে না আপনারা যেটা ঠিক করেছেন সেটা ঠিক করেই করেছেন, তখন সেটার অ্যাপ্রুভাল আসে। তারপরে ফাইনাল যে প্রজেক্টটা সেটা রেডি করে জমা করতে হয়। জমা করার ওপরেই কিন্তু এই 30 মার্কসগুলো থাকে। 30 মানে ওটাও 100 মার্কসটা দেওয়া হয়, কিন্তু ওখান থেকে 30 ডিডাক্ট করা হয়। তাহলে এই যে জিনিসটা, এটা টোটালটা নিয়ে কি না এই পেপারটা রিসার্চ মেথোডোলজি। এর পরেরটা হচ্ছে কি না মানি 002। মানি 002টা হচ্ছে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। সেখানেও কি আছে না 100 মার্কসের একটা থিওরি পেপার আছে, আর কি আছে এখানে একটা 30 মার্কসের প্র্যাকটিক্যাল আছে। এই প্র্যাকটিক্যালটা কিন্তু ইন হ্যান্ড করানো হয় এবং সেটা অফলাইন হয়। সেটা হয়তো রেগুলার বেসিসে হয় না, প্রত্যেকটা সেশনে একবার করে কন্ডাক্ট করা হয়। জেনারেলি 3 থেকে 4টে ক্লাসের মধ্যে পুরো জিনিসটা উইথ এক্সাম সেটা কমপ্লিট হয়ে যায়। নেক্সট হচ্ছে 1002, সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির পেপার। সেটাও শুধুমাত্র থিওরি আছে, ওর মধ্যে কোনো প্রজেক্ট বা ওর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল নেই। এরপরে আমরা যাচ্ছি সেকেন্ড ইয়ারে। তাহলে ফার্স্ট ইয়ারে টোটাল 400 মার্কসের আমার একটা পরীক্ষা হচ্ছে। তারপরে আমার কি আছে, আর ঠিক এই 4টে পেপারেরই কি অ্যাসাইনমেন্ট লিখে সাবমিট করতে হয়। হয়ে গেল। এবারে আমরা আসছি সেকেন্ড ইয়ারের কথা। সেকেন্ড ইয়ারে দুটো পার্ট আছে, একটা কম্পালসারি কিছু পেপার আছে আর কিছু অপশনাল পেপার আছে। সো কম্পালসারি পেপারের মধ্যে MANI 003, যেটাকে আমরা বলি প্র্যাকটিসিং অ্যানথ্রোপোলজি। সো প্র্যাকটিসিং অ্যানথ্রোপোলজিরও তাই আছে, প্র্যাকটিক্যাল যে প্রবলেমসগুলো সেগুলোকে সলভ করার জন্য অ্যানথ্রোপোলজির একটা স্পেশাল ব্রাঞ্চ রয়েছে, তাকে আমরা কি বলি অ্যাপ্লাইড বা অ্যাকশন অ্যানথ্রোপোলজি পরবর্তীকালে গিয়ে। তো সেখান থেকে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হয় সেগুলোর ওপর অ্যাপ্লাইড ফিল্ড থেকে। সেটা যেমন ফার্স্ট ইয়ারে করা হয় ওই সেম প্রসেস। এরপরে আসছি আমরা 1P1।
এটা টোটাল একটা 100 মার্কসের ইয়ে। এটাও ঠিক তাই, সিনপসিসের প্রসেসটা একই, যে একটা টপিক চুজ করে ওর সম্পর্কে কোথায় করব, কিভাবে করব, সেগুলোকে একটা জিস্ট লিখে আমাদের পাঠাতে হয়। সেটাকে যদি মনে করে হয় যে ওটা ঠিক হচ্ছে বা কোনো সাজেশন দিয়ে আবার ব্যাক করা হয়, তখন ফিল্ডে গিয়ে কাজ করে বা ওর ওপরে ডেটা তুলে, ফিল্ড মানে সেটা যে অনেক দূরে দূরে যেতে হবে আমার এমন কোনো কথা নেই। আমি অনলাইন মিডিয়ার উপরেও কাজ করতে পারি, বা আমি অনলাইন গেমিং, সেটার অ্যাফেকশন স্টুডেন্ট লাইফে কীভাবে পড়ছে সেটা আমাদের চারপাশের লোকজনকে দেখেই আমি ডেটা তুলতে পারি। তাহলে সেই কাজগুলোও কিন্তু আমরা করতে পারি। তো তার জন্য সেটা একটা বড় একটা প্রজেক্টটা হয়। ওটা জেনারেলি কি হয় না, 20,000 ওয়ার্ডসের মধ্যে আমার টোটাল রিপোর্টটা হবে বা ডিসার্টেশন ওয়ার্কটা হবে। সেটা কিন্তু আমাকে কি করতে হয় না, অফলাইন সাবমিট করতে হয়, যেটা আমাদের রিজিওনাল সেন্টার, সেখানে গিয়ে আমাদের সাবমিট করতে হয় এবং সেটা হার্ড বাইন্ডিং করে। তার কিন্তু একটা ভাইভা হয়। ওই ভাইভাটা আর কিছুই না, যা কাজ করা হয়েছে সেটার ওপরেই জিজ্ঞাসা করা হয়। এই হলো কি না দুটো কম্পালসারি যে পেপার আছে তার কথা। এরপর আমরা দেখবো কি না কিছু অপশনাল পেপার রয়েছে, যেখান থেকে আমাকে দুটো পেপার আরো চুজ করতে হবে। তার মানে টোটাল কোর্সটা আমার 800 মার্কসে। আর মানি 003 এর জন্য কি আছে, অ্যাসাইনমেন্ট লিখতে হয়, কিন্তু মান P1 এর জন্য কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয় না। এটা শুধুমাত্র ওই ডিসার্টেশন ওয়ার্কটা। এরপরে হচ্ছে কি অপশনাল পেপারের মধ্যে MANE001, যেটা কি করে না হিউম্যান জেনেটিক্স নিয়ে ডিল করে। সেটাও 100 মার্কসের একটা থিওরি আর 30 মার্কসের একটা প্র্যাকটিক্যাল হয়। মানি 002, এটাও হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাও 100 মার্কসের একটা থিওরি ক্লাস আর 30 মার্কসের একটা প্র্যাকটিক্যাল। সো আমরা দেখেছি অ্যানথ্রোপোলজির মধ্যে কি আছে না, একটা ফিজিক্যাল পার্ট আছে, একটা সোশ্যাল পার্ট আছে। তাহলে ফিজিক্যালের মধ্যে যারা ইন্টারেস্টেড হবে পরবর্তীকালে, তারা এই দুটো পেপার নিতে পারে। এই দুটো ফিজিক্যাল বা জৈবিক নৃবিজ্ঞান থেকে চুজ করা। আর আছে কি মানি 003। মানি 003টা ডিল করে হচ্ছে কম্পারেটিভ এথনোগ্রাফি। সো এথনোগ্রাফি বলতে আমরা কি বুঝি, এথনোগ্রাফি মানে কোনো একটা কমিউনিটি তার ডিটেল স্টাডি। তো সেই ডিটেল স্টাডিটাকে কি করার জন্য আমরা এই পেপারটা দেখতে পারি। এটাও পুরোপুরি কি হয় না 100 মার্কসের থিওরি পেপার হয়। নেক্সট হচ্ছে MANE004, সেখানে আমরা দেখাই কি না জেন্ডার অ্যান্ড সোসাইটি। অর্থাৎ এখন সেটা একটা হট টপিক, জেন্ডার হচ্ছে কি না একটা কালচারাল টার্মস, একটা বিহেভিয়ারাল টার্মস, বাট সেক্স এটা কিন্তু টোটালি একটা বায়োলজিক্যাল টার্ম। সেই জন্য সেক্স সবসময় আমরা কি বলি, দুটোই হয়, মেল ফিমেল। কিন্তু জেন্ডার সেটা তিনটে হয়, একটা মেল ফিমেল আর একটা ট্রান্সজেন্ডার বা আদার্স আমরা বলি, অপশন রাখি। নেক্সট হচ্ছে কি না MANE005, সেখানে আমরা ডিল করি কি না এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি। এটা ওই ইকোসিস্টেম, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বা অ্যাডাপ্টেশন, বিভিন্ন জায়গার মানুষ কিভাবে অভিযোজিত হয়েছে সেগুলোকে নিয়ে এই পেপারটা ডিল করে। এগুলো সব থিওরি পেপার, এর প্র্যাকটিক্যালও নেই, প্রজেক্ট ওয়ার্কও নেই। আর একটা আছে MANE006, সেটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। অর্থাৎ আমাদের কি আছে না সমাজে অনেক শ্রেণী বিভাগ আছে। মেনলি দুটো জিনিস আমাদের লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কি না কাস্ট সিস্টেম। কাস্টের ভিত্তিতে কি হচ্ছে না আমরা সোসাইটিকে কতগুলো স্তর বা স্ট্রেটাতে ভাগ করি, তাই না? কেউ আগে কেউ পরে, এই জিনিসগুলো। তো এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা একটা সমাজের স্তর। আর অন্যভাবে কি হয় না ইকোনমিক, তার কতটা জিনিস আছে, সোর্স আছে, ওয়েলথ আছে, লোয়ার কাস্ট, মিডল ক্লাস, আপার ক্লাস। আমরা সবসময় শুনে অভ্যস্ত আমরা মধ্যবিত্ত শ্রেণী। তাহলে এর ভিত্তিতেও কি আছে না সমাজের তিনটে স্তরায়ন আছে। সো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ডিল করে এই পেপারটা। আর একটা পেপার আছে MANE007, যেখানে কি আছে না ট্রাইবস ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে রাফলি
701 ট্রাইবাল পিপল রয়েছে, ট্রাইবাল গ্রুপ রয়েছে। তো তার মধ্যে তো আমরা অনেকের কথাই আমরা জানি না, তাই না? তারা আমাদের কি না ইন্ডিজিনাস পিপল। সো তাদেরকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তখন আমাদের কি করতে হয় না, তাদের উপরে স্টাডি করতে হয়, যাতে তারা লুপ্ত না হয়ে যায়, তারা যাতে ধ্বংস না হয়ে যায়। তাহলে তো আমাদের সংস্কৃতির একটা পার্টও কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ওদের সাথে সাথে। সো তাদেরকে রক্ষা করার দায়িত্ব কি না ভারতীয় সংবিধানে। তাহলে সেই সম্পর্কে আমরা জানবো কোথায় না ট্রাইবস ইন ইন্ডিয়া পেপারটা। তাহলে এখানে দেখছি কি 1 2 3 4 5 6 7 7টা পেপার আছে। এই 7টা পেপারের মধ্যে যে কোনো দুটো পেপার পছন্দ করতে হয়। এবার অনেকের ইচ্ছা করলে একটা সোশ্যালের থেকে একটা ফিজিক্যালের থেকেও চুজ করা যায়। সেটা এবারে আপনারা যারা পরবর্তীকালে নেবেন তাদের চয়েসের উপরে ডিপেন্ড করে। তাহলে এই টোটাল হলো গিয়ে কি না ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের সিলেবাস। সো এবারে আমি যেটা বলবো সেটা ফার্স্ট ইয়ারের সিলেবাস নিয়ে। প্রথমের যে পেপারটা সেটা হচ্ছে কি না 1001 সোশ্যাল অ্যানথ্রোপোলজি। তো সোশ্যাল অ্যানথ্রোপোলজি এখানে কতগুলো, যেমন আমাদের বইতে কিছু চ্যাপ্টার থাকতো, এখানেও কতগুলো চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার কি করছেন, এক একটা জিনিস নিয়ে ডিল করছে। ফার্স্ট ইয়ার ব্লকটাই কি আছে, ফার্স্ট চ্যাপ্টারটা, সেখানে আমরা দেখছি কি না ইন্ট্রোডাকশন টু সোশ্যাল অ্যানথ্রোপোলজি, অর্থাৎ সামাজিক নৃবিজ্ঞান কাকে বলে, সেটা পড়লে আমরা কোন কোন বিষয়ে জানতে পারি। বা সেটাও তো অনেক ব্রড একটা অ্যাসপেক্ট, তার কি কি ভাগ আছে, বা তার কি না ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে, এইটা নিয়ে কি করছে না এই প্রথম চ্যাপ্টারটা ডিল করছে। এর পরের ব্লকটা হচ্ছে কি না সোসাইটি অ্যান্ড কালচার। আমরা বললাম যে মানুষ কি না সমাজবদ্ধ জীব, তাহলে সে তো একটা সমাজ, সমাজ কাকে বলে, তার ক্যারেক্টার্স কি, তার বৈশিষ্ট্য কি, কখন আমরা তাকে সমাজ বলবো। আর একটা সমাজে থাকতে গেলে কি করতে হবে, আমার কিছু জিনিস, নিয়ম কানুন, সংস্কৃতি মেনে চলতে হয়, তাই তো? আমি যদি একা থাকি তাহলে আমি কি খাচ্ছি, কেমন ভাবে থাকছি, কিছু যায় আসে না। কিন্তু যখনই একজনের থেকে দুজন হয়ে যাব, তখন তার ভালো মন্দ, অসুবিধা সুবিধা সেটা আমাকে দেখতে হবে, নইলে আমরা দুজনে একসাথে স্টে করতে পারবো না, তাই না? তাহলে সেগুলোর কি আছে, আমার কিছু নর্মস রেগুলেশন কিছু আমার মেনটেন করতে হবে। সেখান থেকে কি হচ্ছে, আমাদের সংস্কৃতির জন্ম হচ্ছে। তাহলে সেই কালচারটা তার কি ভাগ আছে বা তার বৈশিষ্ট্য কি, আমরা এই চ্যাপ্টারটা বা এই ব্লকটায় পড়ব। এবার যে কোনো জিনিসই, আমাদের এই যে বিবাহ বা আমাদের এই যে পরিবার, এই কনসেপ্টটা তো একদিনে আসেনি। আগে কেমন ছিল, সেখান থেকে কিভাবে বিবর্তন হচ্ছে। তাহলে এই যে এর কি আছে না কতগুলো থিওরি আছে, যেমন প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু থিওরি আছে, তেমন আমাদের সাবজেক্টেরও থিওরি আছে। সো এই থিওরিগুলোকে নিয়ে ডিল করবে কে না ব্লক 3 অ্যান্ড ব্লক 4। তারপর দেখবো কি না ব্লক 5 এ আমরা কি দেখছি না একটা সমাজ, এটাকে দাঁড়িয়ে থাকতে গেলে কতগুলো পিলার খুব এসেনশিয়াল। পিলারের ওপর ও কি করছে, ভর দিয়ে এই সমাজটা দাঁড়িয়ে আছে। তো সেই পিলারগুলোকে আমরা কি বলি, ইনস্টিটিউশন। তেমনই ইনস্টিটিউশন, প্রাইমারি ইনস্টিটিউশন কি, ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, পরিবার, বিবাহ এবং আত্মীয়তার বন্ধন। সো এই চ্যাপ্টারটা পড়তেও ভালো লাগবে, আর খুব সহজ একটা চ্যাপ্টার, যে কত ধরনের বিবাহ হয়, কেন হয়, কারা করে, ম্যারেজের কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, বা পরিবার সেটাও কত ধরনের হয়, আগে কি ধরনের পরিবার ছিল, এখন কেন হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির দিকে লোকজন ঝুঁকছে, তার পেছনে কারণগুলো কি কি। বা কিনশিপ, আমরা অনেক জায়গাতেই দেখেছি কি, যদি আমরা বাঙালিরা মা বাবা ভাই বোন পিসা মেসো সব আলাদা আলাদা টার্ম। ইভেন ভাই বোনের মধ্যেও কি আছে, আমার বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, অর্থাৎ একটা যদি আমি নাম ধরে ডাকি, বলে যদি ডাকি, তাহলে একজন লোকই আমি সাড়া দেবো আমার পরিবারের মধ্যে। কিন্তু whereas যদি তুমি অ্যাংলো ইন্ডিয়ান্স দেখো, কমিউনিটি দেখা হয়, তাহলে সেখানে কি হচ্ছে, আঙ্কেল আন্ট, তো এগুলোর মধ্যে কি হচ্ছে, অনেকগুলো রিলেশন কিন্তু ক্লাব হয়ে যাচ্ছে।
তাহলে সেগুলো কি হচ্ছে না কিনশিপের টার্মিনোলজিক্যাল ক্লাসিফিকেশন, কোথায় কিভাবে বলে ওরা, সেগুলো যদি না জানি তাহলে আমরা ভাববো কি, মানে ওই সম্পর্কগুলোকে গিয়ে আমরা ধরতে পারবো না। তাই জন্য আমাদের কি দরকার, কিনশিপ টার্মিনোলজিগুলো কারা কিভাবে ইউজ করে সেটা আমাদের জানাটা জরুরি। তারপরের ব্লকটা হচ্ছে কি না রিলিজিয়ন নিয়ে। রিলিজিয়নে কি হচ্ছে না বিভিন্ন ধর্মের যৌতিকতা কি, ধর্ম নিয়ে এত মারামারি হানাহানি, তা স্টিল নাও এখনো তো সেটা এক্সিস্ট করছে। যদি তার কোনো দরকার না থাকতো, তার কোনো প্রাসঙ্গিকতা না থাকতো, তাহলে সেটা তো অ্যাবসলিউট হয়ে যেত, হচ্ছে না। তো সেগুলো কি, বা আমরা যে মেজর রিলিজিয়ন দেখছি তাছাড়াও কি আছে, অনেক ছোট ছোট ধর্ম রয়েছে, বিশেষ করে ট্রাইবাল পিপলদের মধ্যে তাদেরও কি আছে, অনেক ধরনের মতবাদ রয়েছে, ভিউ রয়েছে। তো সেগুলোকে নিয়ে ডিল করবো কি না এই চ্যাপ্টারে। নেক্সট হচ্ছে ব্লক 7। ব্লক 7-এ আমরা কি দেখছি, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন। আমাদের সোসাইটি সেটাকে চলতে হবে, তাই না? চলতে গেলে আমার কি দরকার, ইকোনমিক, সেটা কিন্তু ভীষণভাবে ভাইটাল। কয় ধরনের ইকোনমি আছে, কিভাবে সেটাও ডেভেলপ করেছে, সেটাও আমরা এই চ্যাপ্টারে পড়ব। আর পলিটিক্যাল অর্গানাইজেশন, আগেকার দিনের মতো এই সময়কার মতো তো ডেমোক্রেসি ছিল না, স্টেট ছিল না, তখন কি ছিল, স্টেটলেস সোসাইটি। তো তখনও তো মানুষ একসাথে থাকতো, কনফ্লিক্ট হতো, তো তারা কিভাবে পানিশমেন্ট প্রসিডিওর ছিল, সমস্ত কিছু জানবো কি আমরা এই চ্যাপ্টারে। তো দেখো আপনারা দেখতে পাবেন যে এমন কিছু আমি বললাম না যেটার সাথে কিন্তু তো আপনারা পরিচিত না। যখনই মনে হবে যে না এগুলো তো জানি, এগুলো তো বেশ মজার, এগুলো তো দেখছি শুনছি, তখন কি হবে, সেই জিনিসটা পড়তে ভালো লাগবে। আর কোনো জিনিস সম্পর্কে যদি ভালোবাসা না জন্মায়, তাহলে সেটা ঠিক করে কি হয় না, আমরা আত্মসাৎ যেটাকে বলি সেটাকে করে ফেলতে পারি না। সো নেক্সট পেপার হচ্ছে MANI 001। সেখানে আমরা কি দেখবো, রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজির ওখানে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি কাকে বলে, অ্যানথ্রোপোলজির কি কি ব্রাঞ্চ আছে, এই যে আমি এতক্ষণ ধরে বলে গেলাম, তারও তো আবার সাব ব্রাঞ্চ আছে, সেগুলো কি নিয়ে কাজ করে, সবটাই আমরা কি দেখবো এই চ্যাপ্টারটা দেখবো। মানে অ্যানথ্রোপোলজির ইন্ট্রোডাকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই পেপারের ফার্স্ট ব্লক। নেক্সট হচ্ছে কি না ব্লক 2 হচ্ছে ফিল্ড ওয়ার্ক ট্রেডিশন ইন অ্যানথ্রোপোলজি। ওই যে বললাম ফিল্ড ওয়ার্ক আমাদের একটা এসেন্স, আমাদের সাবজেক্টের ইউনিকনেস। আগেকার দিনে যারা অ্যানথ্রোপোলজিস্ট ছিল তারা কি করতো না, গিয়ে গিয়ে ডেটা কালেক্ট করতো না। তাদের ডেটাটা কি ছিল, তাদের তথ্যটা যারা বিভিন্ন পর্যটকরা এখানে ওখানে ভ্রমণ করেছেন, ভ্রমণ কাহিনী, সেগুলো থেকে নিয়ে তারা কি করতো না, তারা একটা ওই জায়গাটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করতো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল কি না, যারা নৃতত্ত্ববিদ অ্যানথ্রোপোলজিস্ট তারা কি করলো না, ডিরেক্টলি নিজের চোখে যা দেখবে, নিজে যেখানে গিয়ে দেখবে সেটাকেই লিপিবদ্ধ করলো। তাহলে এইভাবে কি হলো না, ফিল্ড ওয়ার্কেরও একটা ট্রেডিশন ইভলিউশন হলো, সেটা আমরা দেখবো কি না ব্লক 2-তে। নেক্সট হচ্ছে কি না, কোনো একটা জিনিস যখন আমরা এই পেপারে কি আছে, আরেকটা পার্ট আছে প্রজেক্ট ওয়ার্ক। সো এই প্রজেক্টটা যখন আমরা করতে যাব, তখন তো আমরা প্রথমে কি দরকার, একটা লেআউট তৈরি করা দরকার, একটা বাড়ি তৈরি করব। হঠাৎ করে দুমদাম এখানে ভেঙে দিলাম, এখানে কিছু করে দিলাম, হয় না তো। আগে তো আমরা কি করি, একটা প্ল্যান তৈরি করি, তাই না, একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। তো দ্যাট ইজ কল্ড রিসার্চ ডিজাইন। আমি রিসার্চটা করব, প্রজেক্টটা করব, তার আমি আগে একটা কি করব, ব্লুপ্রিন্ট করব। কেন করছি, কাদের ওপর করব, কতদিন নেবো, কত টাকা লাগবে, সবটাই তো আমাকে জানতে হবে। একবার নেমে গিয়ে আবার ফিরে আসার কোনো আমার জায়গা নেই। নেক্সট হচ্ছে কি ব্লক 4-এ কি হচ্ছে না, ডেটা কালেকশন মেথডস। এই যে আমরা ফিল্ডে যাচ্ছি, সেখান থেকে আমরা কি করছি, তথ্য সংগ্রহ করতেই যাচ্ছি, যে কোনো সাবজেক্টে যে কোনো লোকের থেকে, বা জার্নালিস্টরা তারাও তো তথ্য সংগ্রহ করতে যায়। কিন্তু দেখা যায় কি না, তারা ওই উপর যখন গেল, ঘটনাটা ঘটলো, গেল গিয়ে নিয়ে এলো, জিজ্ঞাসা করে চলে এলো। আমরা কিন্তু তাই করি না।
আমরা কি করি, আগে যেখানে যাই সেখানে লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করি, যেটা খুব ইম্পর্টেন্ট। তাদের বিশ্বাস অর্জন করি। তখনই কি করব না, তাদের যে মনের ক্ষোভ, প্রবলেম, সমস্ত কিছুটা তারা আমাদের ঠিকঠাক করে বলবে। তো সেই যে ডেটা কালেকশনের কিছু টেকনিক্স আছে, কিছু মেথডস আছে, সেগুলোকে আমরা এই চ্যাপ্টারে দেখব। নেক্সট যে ব্লকটা, সেখানে কি হচ্ছে, তথ্যগুলো নিয়ে এলাম, নিয়ে এসে কি করবো, রেখে দেবো ঘরের মধ্যে বস্তাবন্দি করে? তা তো না। আমাকে কি করতে হবে, সেগুলোকে থেকে একটা রিপোর্ট, সেগুলো থেকে একটা ইনফারেন্স ড্র করতে হবে যে আমি এই পেয়েছি, এই জাস্ট, তাই না? যেটা আমার কি হবে না, আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। তো সেগুলোর জন্য আমরা কি করি না, কিছু স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিই। ওই যে বললাম, অঙ্কের লোকজনও কি হচ্ছে না, তারা ভাববে না এখানে কিছু অঙ্ক আছে, কিন্তু সেই অঙ্কটা একদম খুব শক্তপোক্ত একটা অঙ্ক না, খুব ইজি একটা জিনিস। সেই জিনিসটাকে আমরা এই পার্টটাতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে দেখে নেব। তারপরের ব্লকটায় বলা আছে কিভাবে আমি প্রজেক্টের সিনপসিস লিখবো, প্রজেক্টটা কিভাবে করব, তার কি কি চ্যাপ্টার্স থাকবে সেই সম্পর্কে। এর পরেরটা আছে আমার MA NI 002 ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। এখানেও প্রথমের ব্লকটা কভার করছে কিভাবে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির ডেভেলপমেন্ট হয়েছে। ভারতবর্ষে যখন অ্যানথ্রোপোলজি শুরুয়াত হয়েছিল তখন লোকজন বেশিরভাগই সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে ইন্টারেস্ট ছিল, কিন্তু পরবর্তীকালে 1900 এরপরে মেন্ডেলের লটা রিডিসকভার হলো, তখন থেকেই সারা পৃথিবীতে জেনেটিক্স ভীষণভাবে ডেভেলপ করতে শুরু করলো। তো তার ছোঁয়া আমাদের এই ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিতেও পড়েছে। তো তার ডেভেলপমেন্টাল হিস্ট্রি আমরা দেখব। ব্লক 2-তে গিয়ে দেখব কি না হিউম্যানের ইভলিউশন, বায়োলজিক্যাল ইভলিউশন কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। ব্লক 3-তে দেখব প্রাইমেট, যেহেতু আমরাও কি না প্রাইমেট বর্গের মধ্যেই একটা প্রাণী, সেই জন্য তাদের সাথে আমাদের কি সিমিলারিটি আছে, ডিসিমিলারিটি আছে। তা তারা কতজন পৃথিবীতে আছে, কোথায় আছে, সেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ব। ব্লক 4-এ আমরা দেখব কি না বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ মানুষকে তার ক্যারেক্টার্সের উপর বেস করে কতগুলো আমরা কি করেছি, ডিভিশন, গ্রুপিংস করেছি, যাকে আমরা কি বলি, রেস বলি। সেগুলো কত ভাগে ভাগ করেছি, তাদের ক্যারেক্টার্স কি, তারা কোথায় থাকে, তাদের মধ্যে ইন্টারমিক্সচার কিভাবে হচ্ছে, এগুলো সব আমরা দেখব কি না ব্লক 4 বা বায়োলজিক্যাল ডাইভার্সিটিতে। নেক্সট আমাদের কি আছে না ব্লক 5। ব্লক 5-এ আমার আছে হিউম্যান জেনেটিক্স, অর্থাৎ আমরা কি জানি না যে কোনো ভ্যারিয়েশন, ধর আমি বলছি যে একটা ক্রিমিনাল লোক, সে খুন করছে, একটা কিছু লোকের মধ্যে ঝগড়া হচ্ছে, মানে অনেক লোক আছে, কিন্তু একটা লোকে কি করলো, এত রেগে গেল ওই লোকটাকেও খুন করে ফেললো, কিন্তু অন্য লোকগুলো তো করলো না। তাহলে কেন করলো না? নিশ্চয়ই ওর মধ্যে এমন কিছু জিন আছে যেটাকে হচ্ছে না ওর উত্তেজিতটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছে, ওর অ্যাগ্রেশনটা খুব তাড়াতাড়ি আনছে। তাহলে সমস্ত কিছুর জন্যই রেসপন্সিবল কিনা জিন, বিহেভিয়ারের জন্য কিনা রেসপন্সিবল জিন। তো এই জায়গাটাকে নিয়ে ডিল করবো কোথায়, আমরা ব্লক 5-এ। ব্লক 7-এ দেখবো কিনা হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা বাচ্চা তখন থেকে সে মায়ের পেটের ভেতরে জন্মাচ্ছে, ইনসেপশন হচ্ছে, তার কনসেপশন হচ্ছে, সেখান থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত তার যে ডেভেলপমেন্টাল ফেজগুলো কিভাবে হচ্ছে, কত বছর বয়স অবধি হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া করব। ব্লক 7-এ গিয়ে দেখবো কি না ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, অর্থাৎ অ্যাডাপ্টেশন, বিভিন্ন জায়গায় মানুষ কিভাবে অভিযোজিত হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে, সেই সম্পর্কে ডিল করে। সো এই ব্লক 5 আর ব্লক 6 এটারই ব্রড অ্যাসপেক্ট হচ্ছে কি না পেপার 2 এর মানে সেকেন্ড ইয়ারের MA NE 001, MS NE 002। লাস্ট পেপার হচ্ছে MA N 002, দ্যাট ইজ আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। সো ব্লক 1, ব্লক 1-এ ওখানে ডেফিনেশন অ্যান্ড স্কোপ, ওটা কাকে বলে, কি করতে পারি। তারপরে আছে কি না ব্লক 2, সেখানে আমরা গিয়ে দেখবো আর্কিওলজি মানে কি না প্রত্নতাত্ত্বিক, অর্থাৎ আমরা পাস্ট সম্পর্কে জানছি,
সো পাস্ট সম্পর্কে জানতে গেলে তাদেরকে তোমরা প্ল্যানচেট করে ডেকে এনে জানবো না তাদের কথাবার্তা, তো কি করে জানবো? মাটি খুঁড়ে যে জিনিসগুলো আবিষ্কার হচ্ছে সেগুলো থেকে তারা কিভাবে থাকতো, তাদের কেমন দেখতে ছিল, সেগুলোকে আমরা রিকনস্ট্রাক্ট করছি। তো তার নিশ্চয়ই উপায় আছে কিছু। একটা কোদাল নিলাম, আমার ইচ্ছা করলো মাটি কোপাতে, কুপিয়ে দিলাম, পাবো কিছু? পাবো না, যদিও থাকেও তাহলে সেগুলো ভেঙে যাবে। তাহলে তার কি আছে? কিছু মেথডস আছে। তো সেই জায়গাগুলো নিয়ে ডিল করবো কিনা ব্লক 2। ব্লক 3-তে গিয়ে দেখবো কিনা জিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ যখন থেকে পৃথিবীটার জন্ম হচ্ছে তখন থেকে আজ পর্যন্ত সময়কাল কতগুলো ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলোর কখন মানুষ এসছে, তার আগে প্রাণীরা এসছে, তার আগে প্রাইমেটসরা এসছে, কখন কিভাবে এসছে সেটা দেখবো। তারপর আমরা কি করবো না ব্লক 4, ওই যে ম্যাটেরিয়ালগুলো পেলাম মাটি খুঁড়ে, সেগুলোকে তো আমাকে জানতে হবে যে ওরা কত বছরের পুরানো। তার জন্য কিছু মেথডস আছে, সেই মেথডসগুলোর কথা পড়বো আমরা ব্লক 4-এ। ব্লক 5-এ গিয়ে দেখবো কি না আমরা যদি পুরো প্রিহিস্ট্রি পিরিয়ড, সেটাকে প্রাগৈতিহাসিক যুগ, আমরা দেখেছিলাম কি আমরা কতগুলো ভাগে ভাগ করেছিলাম। একটা কি পুরা প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এইগুলো কি আছে না 3টে ব্লকে ডিভাইড করা আছে। আর ব্লক 8-এ গিয়ে কি আছে না ইন্টারপ্রিটেশন অ্যান্ড এক্সপ্লানেশন অফ আর্কিওলজিক্যাল রেকর্ডস, আমরা কিভাবে সেটা জানবো যে এটা এত বছরের পুরানো, বা এর সাথে আমরা সমাজের কিভাবে লিঙ্ক করবো, যে একটা আমি হাতিয়ার পেয়েছি, একটা পাথর পেয়েছি, বলে না পাথর কথা বলে, সেই পাথরটাকে কিভাবে আমরা কথা বলাবো, তার থেকে কিভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করবো, তো সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে পড়বো। তাহলে এই দেখা যাচ্ছে কি না ফার্স্ট ইয়ারের সিলেবাস, ফার্স্ট ইয়ারের পেপারস এই আছে।